হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু ক্লিফোর্ড ক্লাসেস। তোমরা যারা এনআইওএস থেকে উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান নিয়েছো, পলিটিক্যাল সায়েন্স, তাদের পাবলিক এক্সামে থিওরি পরীক্ষায় কতটা সিলেবাস থাকছে, কি কি থাকছে, সেটা আমরা আজকে আলোচনা করে দিচ্ছি। যারা পলিটিক্যাল সায়েন্স নিয়েছো তারা প্রশ্ন বাংলা মাধ্যমেই পাবে, তাদের প্রশ্ন বাংলায় হবে। যদি তোমরা বাংলা মিডিয়ামে স্টুডেন্ট হিসাবে নিজেকে এনরোল করে থাকো, যে তুমি পরীক্ষা বাংলায় দেবে, তাহলে নর্মালি হিন্দি ইংরাজিতে প্রশ্ন হলেও বাংলায় পরীক্ষা দেওয়া যায়, ঠিক আছে। যদি তুমি ইংলিশ মিডিয়াম সিলেক্ট করে থাকো তাহলে তুমি বাংলাতে পরীক্ষা দিতে পারবে, কিন্তু প্রশ্ন ইংরেজিতে হবে। আর যদি তুমি নিজেকে বাংলা মিডিয়ামে এনরোল করো, তাহলে তুমি প্রশ্নটাও বাংলায় পাবে, বইপত্র বাংলায় পাবে, ঠিক আছে। তো সেজন্য আমরা আজকে বাংলাতেই এই বিষয়টা আলোচনা করছি, ঠিক আছে। এনআইওএসের যে পাবলিক এক্সাম, তার যে টোটাল সিলেবাস, তার 60% হচ্ছে এনআইওএসের পাবলিক এক্সাম হয়, ঠিক আছে। আর 40% হচ্ছে টিএমএ হয়। হচ্ছে টিএমএ। 40% যে সিলেবাস থাকবে সেখান থেকে টিএমএ লিখতে হয়, আর 60% যেটা থাকছে সেটার থেকে হচ্ছে পাবলিক এক্সাম হয়, ঠিক আছে। আর যারা মনে করো যে যারা অন ডিমান্ড এক্সাম দেবে, ওডিই দেবে, ওডিইদের জন্য কিন্তু যেহেতু তাদের টিএমএ থাকে না, তাদের কিন্তু এই টিএমএর 40% আর হচ্ছে পাবলিক এক্সামের 60% মিলিয়ে টোটাল কিন্তু 100% থিওরি এক্সামেই দিতে হয়, ঠিক আছে। তাদের কিন্তু এরকম ভাগ হয় না, ঠিক আছে, যারা অন ডিমান্ডে পরীক্ষা দেবে। কিন্তু যদি পাবলিক এক্সাম দাও তাহলে 40% তোমার থিওরি পরীক্ষা থাকবে না, ওটা টিএমএ করতে হবে, টিএমএ করে জমা দিতে হবে, অ্যাসাইনমেন্ট যেটা। আর 60% হচ্ছে তোমার থিওরি পরীক্ষা, ওই সিলেবাস থেকে প্রশ্ন আসবে, ঠিক আছে। তাহলে যেটা থিওরি এক্সাম থাকছে তার কি কি সিলেবাস, কোন কোন চ্যাপ্টার থেকে থাকছে আমরা দেখে নিই। যদি আমরা প্রথমে দেখি যে লেসন 3, সমাজ, জাতি, রাষ্ট্র এবং সরকারের মধ্যে পার্থক্য, ঠিক আছে, এগুলো থাকছে। লেসন নাম্বার 6, মৌলিক অধিকার। আমাদের যে বিভিন্ন মৌলিক অধিকার আছে, 6টা যে মৌলিক অধিকার আছে, বাক স্বাধীনতার অধিকার, সাম্যের অধিকার, স্বাধীনতার অধিকার, ধর্মীয় স্বাধীনতার অধিকার, ঠিক আছে, এগুলো আমাদের যে মৌলিক অধিকার, সেগুলো হচ্ছে 6 নম্বর যে আমাদের লেসন আছে সেখানে আছে। 8 নম্বর লেসনে কি আছে, ভারতীয় ফেডারেল সিস্টেম। ফেডারেল সিস্টেম মানে কি না, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা, অর্থাৎ কেন্দ্রে একটা কেন্দ্র সরকার থাকবে এবং প্রত্যেকটা রাজ্যে আলাদা আলাদা একটা করে রাজ্য সরকার থাকবে, ঠিক আছে। এবং একটা প্রত্যেকটা রাজ্যে একটা করে হাইকোর্ট থাকবে এবং কেন্দ্রে একটা পুরো দেশের একটা কেন্দ্রীয় কোর্ট বা আদালত থাকবে, যেটা সুপ্রিম কোর্ট। এই পুরো সিস্টেমটা আমাদের আমেরিকা বা ইউএস থেকে নেওয়া, ঠিক আছে, ঠিক কিছুটা রাশিয়া থেকে নেওয়া, ঠিক আছে। তো এই যে ফেডারেল সিস্টেম, এটা নিয়ে আমাদের পড়তে হবে লেসন 8-এ। লেসন 7-এ কি ছিল, লেসন 7 হচ্ছে রাষ্ট্রীয় নীতি এবং মৌলিক দায়িত্বের নির্দেশমূলক নীতি। এটা হচ্ছে এটাকে যদি আমি ইংরাজিতে বলি যে স্টেট পলিসি, ঠিক আছে, আর হচ্ছে ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি, মানে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি, যেটা আমাদের সংবিধানের একটা পার্ট। মৌলিক অধিকার আর নির্দেশমূলক নীতি দুটো পার্ট হয়। মৌলিক অধিকারটাকে আদালতে বলবৎ করা যায়, নির্দেশমূলক নীতিকে আদালতে বলবৎ করা যায়। যদি নির্দেশমূলক নীতি আর মৌলিক অধিকার কোনো বিষয়ের মধ্যে ক্ল্যাশ হয়, তাহলে কিন্তু মৌলিক অধিকারটাই মান্যতা পায়, ঠিক আছে। বিভিন্ন বিষয় নিয়ে নির্দেশমূলক নীতি, একটা রাষ্ট্র কীভাবে চলবে তার কিছু নির্দেশমূলক নীতিতে দেওয়া আছে, সেটা আমরা এই ক্লাস আমরা 7 নম্বর লেসনে পড়বো, ঠিক আছে। লেসন নম্বর 9 আমরা কি পড়ছি, জরুরি বিধান, মানে এমার্জেন্সি সিস্টেম। আমাদের কি কি এমার্জেন্সি আছে, ঠিক আছে। আমাদের জাতীয় জরুরি অবস্থা, অর্থনৈতিক জরুরি অবস্থা, ঠিক আছে, এই যে জরুরি অবস্থাগুলো আছে, রাজ্য শাসনতান্ত্রিক অচল অবস্থা 356, ঠিক আছে। এই 3টে জরুরি অবস্থা নিয়ে আমাদের এই জরুরি বিধান, এটা নিয়ে আলোচনা করা আছে। লেসন নম্বর 11 যদি আমি বলি, 11 হচ্ছে ভারতের সংসদ, মানে ইন্ডিয়ান পার্লামেন্ট, ঠিক আছে। নতুন পার্লামেন্ট তৈরি হয়েছে এখন 2024 সালে যে লোকসভা ভোট হলো, সেই লোকসভা ভোটের পরে এখন কিন্তু যা কিছু অধিবেশন নতুন পার্লামেন্ট হয়েছে। তো এই যে টোটাল যে সংসদ, এই সংসদের সিস্টেম কি,
যে একটা উচ্চকক্ষ আছে, একটা নিম্নকক্ষ আছে, ঠিক আছে। যেমন উচ্চকক্ষ হচ্ছে রাজ্যসভা আর নিম্নকক্ষ হচ্ছে লোকসভা। লোকসভারই সাধারণত প্রতি 5 বছর অন্তর ভোট হয়, আর রাজ্যসভার ভোটটা অন্যরকম ভাবে হয়, যে প্রত্যেকটা রাজ্যে যতগুলো এমএলএ আছে সেই এমএলএর যে ভোট, সেই ভোটটাকে ডিভাইডেড বাই সেই রাজ্যের জনসংখ্যা করলে একটা এমএলএ একটা ভোট নির্ধারিত হয়। সেই ভোট সংখ্যা হচ্ছে তার একজনের একটা ভোট। এবারে সেই অনুযায়ী সে ভোট দিতে পারে, ঠিক আছে। এবং সাধারণত এটা প্রত্যক্ষ ভোট হয় না, ঠিক আছে। রাজ্যসভার যে ইয়েরা হয় বা যে সংসদরা হয় তাদেরকে সাধারণত যদি নির্বাচন হয় তাহলে এমএলএরা ভোট দেয়, আর যদি নির্বাচন না হয় তাহলে হচ্ছে সিলেকশন হয়, ঠিক আছে। 6 বছরের পরে পরে 1/3 রাজ্যসভার প্রতিনিধিদের রিটায়ারমেন্ট হয়, ঠিক। আর কি আছে, ইউনিয়ন নির্বাহী, মানে এটা হচ্ছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, যে যে আইএস আইপিএস, ঠিক আছে, এদের যে বিষয়গুলো আছে, যারা হচ্ছে আমাদের দেশ চালাচ্ছে আর কি, যারা অফিসার, তাদের যে বিষয়গুলো আছে, ঠিক আছে। আর কি আছে, ভারতের সুপ্রিম কোর্ট আছে, আমাদের দেশের যে সুপ্রিম কোর্ট, যেটা সর্বোচ্চ আপিল আদালত, যেখানে হাইকোর্টগুলোতেও যদি কারোর রায় পছন্দ না হয় তাহলে সে সুপ্রিম কোর্ট অবধি যেতে পারে, সেখানে আর উপরে আর কোনো কোর্ট নেই। সুপ্রিম কোর্ট সর্বোচ্চ কোর্ট। উচ্চ আদালত এবং অধস্থন আদালত, যে কোর্ট কতগুলো ভাগ হয়, নিম্ন আদালত থেকে হয়ে হাইকোর্ট অবধি, এরকম যে বিভিন্ন কোর্টের যে ভাগ আদালত সেগুলো। স্থানীয় সরকার, নগর এবং গ্রামীণ, মানে যেটা পঞ্চায়েত ব্যবস্থা আমরা বলি, মিউনিসিপ্যালিটি এবং পঞ্চায়েত ব্যবস্থা, ঠিক আছে। নগরটা হচ্ছে মিউনিসিপ্যালিটি, গ্রামীণটা হচ্ছে পঞ্চায়েত। ভারতের নির্বাচনী ব্যবস্থা, ভারতবর্ষে যেহেতু এত বড় দেশ, এতগুলো সরকার চলে প্রত্যেকটা রাজ্যে, প্রত্যেকটা জায়গায় আবার মিউনিসিপ্যালিটি নির্বাচন হচ্ছে, পঞ্চায়েতের নির্বাচন হচ্ছে, পঞ্চায়েত আবার তিস্তর ব্যবস্থা, অর্থাৎ গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, এই যে সব বিষয়গুলো আছে, এগুলোর ফলে নির্বাচন প্রায় সারা বছর হতেই থাকে। ফলে তার জন্য নির্বাচন ব্যবস্থা যে রয়েছে, নির্বাচন কমিশন রয়েছে, তারা নির্বাচনের ব্যবস্থা করে। সেই যে সামগ্রিক নির্বাচনী ব্যবস্থা, সেটা আমাদের রেশন নম্বর 18 কিন্তু একটু পড়তে হবে। জাতীয় রাজনৈতিক দল, যে ভারতবর্ষে এই মুহূর্তে কতগুলো জাতীয় রাজনৈতিক দল আছে। ন্যাশনাল পার্টি, ন্যাশনাল পার্টি মানে হচ্ছে যে একটা একের বেশি রাজ্যে তার ক্ষমতা লাভ করতে হবে, বা যে লোকসভা ভোট হয় তার লোকসভা ভোটের যে সামগ্রিক যে ভোট, সেই সামগ্রিক ভোটের 1/3 সে পেয়েছে কিনা, সেইটার একটা নির্ধারণ করা হয় যে কে জাতীয় দল হবে। সেটার কিন্তু একটা রূপরেখা নির্বাচন কমিশন ঠিক করে দেয়, যে অতগুলো ভোট পেলে বা অতগুলো সিট পেলে নিজের রাজ্য ছাড়া হয়তো যে রাজ্যে সে প্রধান রাজনৈতিক দল হিসেবে আছে, অন্য কোনো রাজ্যেও যদি সে ক্ষমতা দখল করে। যেমন এই মুহূর্তে আম আদমি পার্টি, তারা দিল্লি দিয়ে শুরু করেছিল, এখন তারা পাঞ্জাবেও সরকার স্থাপন করে আছে, তারা এই মুহূর্তে জাতীয় দল। তৃণমূল কংগ্রেস, তারা জাতীয় দল হিসাবে কিছুদিন টিকে ছিল, তারপরে তারা ত্রিপুরায় যখন তাদের হলো, ভোট হলো, তা ত্রিপুরা হেরে গেল। তো এই মুহূর্তে কিন্তু তারা সর্বভারতীয় জাতীয় তৃণমূল কংগ্রেস নয়, তারা একটি আঞ্চলিক দল, ঠিক আছে। আঞ্চলিকতা এবং আঞ্চলিক দল, বিভিন্ন বিষয় যে রিজিওনাল পার্টিগুলো আছে, বিভিন্ন ইস্যু ভিত্তিক রিজিওনাল পার্টি, যেমন দক্ষিণ ভারতে বিভিন্ন যে রিজিওনাল পার্টি আছে, আমাদের পশ্চিমবঙ্গে বা অন্যান্য বিভিন্ন রাজ্যে যে বিভিন্ন যে রাজনৈতিক দল আছে, সেগুলো নিয়ে আলোচনা আছে আমাদের লেসন নম্বর 20-তে। লেসন নম্বর 21 হচ্ছে পাবলিক ওপিনিয়ন এবং প্রেশার গ্রুপ। পাবলিক ওপিনিয়ন মানে হচ্ছে জনমত, কোনো বিষয় সম্বন্ধে জনমত, ঠিক আছে। জনগণ কি বলছে, যে বিভিন্ন প্ল্যাটফর্ম, সে টিভি মিডিয়া হোক বা ইলেকট্রনিক মিডিয়া হোক, প্রিন্ট মিডিয়া হোক, বা ওই যে ভোটের সময় যে মানুষ যে মত দিচ্ছে, ঠিক আছে, কোনো বিষয় সম্বন্ধে মানুষ ফেসবুকে লিখছে, পেপারে লিখছে, এই যে মানুষের যে মতামত প্রকাশ, এটাকে পাবলিক ওপিনিয়ন বলে, ঠিক আছে। আর হচ্ছে প্রেশার গ্রুপ, মানে কোনো গোষ্ঠী, যাদেরকে আমরা চাপ সৃষ্টিকারী গোষ্ঠী বলি, বাংলায় চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। চাপ সৃষ্টিকারী গোষ্ঠী মানে হচ্ছে যে যেমন বিভিন্ন ট্রেড ইউনিয়ন থাকে, ঠিক আছে, যাদের ছাত্রদের বিভিন্ন গ্রুপ থাকে, বিভিন্ন মহিলাদের বিভিন্ন সংগঠন থাকে, ক্লাব থাকে, এরা তাদের দাবি আদায়ের জন্য, শিক্ষকদের বিভিন্ন সংগঠন থাকে, এরা তাদের দাবি আদায়ের জন্য নানা রকমভাবে অথরিটিকে চাপ সৃষ্টি করে। সেটা সরকার হতে পারে, তার ঊর্ধ্বতন কোনো কর্তৃপক্ষ হতে পারে। এই যে বিষয়, এই যে সংগঠনগুলো, এদেরকে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী বা প্রেশার গ্রুপ বলে। পরিবেশ সচেতনতা, ঠিক আছে, এটা তাহলে আমরা কোথায় পড়ছি, 21 নম্বর। আর লেসন নম্বর 23-এ পরিবেশ সচেতনতা, যে আমাদের যে এনভায়রনমেন্ট, যে বিভিন্ন পলিসি তৈরি হয়, ঠিক আছে,
পরিবেশ, তার জন্য একটা আলাদা আদালত তৈরি করা আছে, সেই পরিবেশ সম্বন্ধে বিভিন্ন সচেতনতা তৈরি করা, ঠিক আছে। সেইটা বিষয়ে আমাদের এখানে 23 নম্বরে পড়ানো হবে। সুশাসন, যে একটা শাসন কিভাবে সুশাসন হতে হবে, তার কি কি গুণ হতে পারে, কি কি শাসন কেমন কেমন বৈশিষ্ট্য হলে আমরা সেটাকে সুশাসন বলবো, ঠিক আছে। লেসন নাম্বার 24, মানবাধিকার, ঠিক আছে। যে একটা মানুষ, সে কেবলমাত্র একজন মানুষ নয়, তার নানা রকমের অধিকার থাকে, তার তার যে সংবিধানগত যে অধিকারগুলো আছে সেগুলো ছাড়াও তার নানা রকমের অধিকার থাকে। সেই অধিকার কতটা পূরণ হচ্ছে? সাধারণভাবে একটা মানুষ যে তার জলের, একটা সাধারণ নাগরিকের সরকারের তরফ থেকে তার কী কী সুবিধা পাওয়া উচিত, তার প্রতি যদি অন্যায় হয়, কোনো বিভিন্ন যে কর্তৃপক্ষ আছে, সেটা প্রশাসন হতে পারে, সরকার হতে পারে, অন্য কোনো সংস্থা হতে পারে, সে যেখানে কাজ করছে সেই কর্তৃপক্ষ হতে পারে, তাদের প্রত্যেকটা জায়গায় তার নিজস্ব কিছু অধিকার থাকে। একটা মানুষ হিসাবে মানুষের যে অধিকার, সেটাকে মানবাধিকার। সেই মানবাধিকারের বিভিন্ন শর্তগুলো বিষয় নিয়ে এখানে আলোচনা হচ্ছে। ভারতের পররাষ্ট্রনীতি, একটা দেশ সে চলতে গেলে তার বহির্বিশ্বের সাথে তার নানা রকমের সম্পর্ক তৈরি করতে হয়। যেমন এই মুহূর্তে ভারতের আশপাশের যে সমস্ত দেশগুলো রয়েছে, যেমন বাংলাদেশে অতি সম্প্রতি সেখানে একটা গণ অভ্যুত্থান, ছাত্র আন্দোলন হওয়ার ফলে সরকারের পতন ঘটেছে, ফলে সেখানে কিছু বিষয় চলছে। একটা আভ্যন্তরীণ একটা তত্ত্বাবধায়ক সরকার চলছে, সেই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে এখন দেশ চলছে, তাই নিয়ে সেখানে কিছু সংখ্যালঘু ইস্যু তৈরি হয়েছে। সেখানে আবার যারা সংখ্যাগুরু, তারা সংখ্যালঘুদের কিছু প্রোটেক্ট করছে, কিছু জায়গায় করতে পারছে না, পুলিশ ঠিকঠাক কাজ করতে পারছে না, ফলে সেই সম্বন্ধে এখন ভারতের পলিসি কি হবে, ঠিক আছে। চায়না ভারতের বেশ কিছু অংশ দখল করার চেষ্টা করছে, সে সম্বন্ধে ভারতের পররাষ্ট্রনীতি কি হবে। এই যে বিভিন্ন বিষয়, আফগানিস্তান, পাকিস্তান, ঠিক আছে, নিচে আমাদের শ্রীলঙ্কা, ও এক সাইডে বাংলাদেশ, তার উপরে ভুটান, অন্যদিকে নেপাল, ঠিক আছে। এই যে আমাদের চারিদিকে যে বা বৃহৎ যেগুলো শক্তি, যে যেমন ধরো রাশিয়া আর ইউক্রেনের যুদ্ধ হচ্ছে, সেখানে ভারতের ভূমিকা কি থাকবে। প্যালেস্তাইন আর এর যুদ্ধ চলছে, ঠিক আছে, ইসরায়েলের যুদ্ধ চলছে, সেখানে ভারতের ভূমিকা কী হবে। এই যে একটা দেশ, তার বিভিন্ন পররাষ্ট্রনীতি থাকে, তাকে সঠিকভাবে তার সেই পররাষ্ট্রনীতিকে সফল করতে হয়, যাতে সে দেশ হিসাবে একটি জাতি হিসেবে টিকে থাকতে হয়। সেই ভারতের পররাষ্ট্রনীতি এখানে আলোচনা আছে 26 নম্বর লেসন। ভারত এবং প্রতিবেশী দেশ চীন, পাকিস্তান এবং শ্রীলঙ্কা, এই তিনটে বিষয় নিয়ে আলোচনা হবে। চীন, পাকিস্তান এবং শ্রীলঙ্কার সাথে ভারতের কেমন সম্পর্ক, তাদের কীভাবে, তাদের সাথে আমাদের কী কী হয়েছে, এর আগে আমাদের যুদ্ধ হয়েছে, 62-তে চীনের সাথে যুদ্ধ হয়েছে, আমাদের 71-এ আমরা পাকিস্তানের সাথে জিতেছি, তার ফলে বাংলাদেশ তৈরি হয়েছে, ঠিক আছে। এবং শ্রীলঙ্কায় আমরা শ্রীলঙ্কার সময়ে যে ইন্দিরা গান্ধীর সময় অপারেশন, এই রাজীব গান্ধীর সময় যে শ্রীলঙ্কাতে তিনি সেনা পাঠিয়েছিলেন, ঠিক আছে, যে কারণে তাকে হত্যা হতে হয়েছে, ঠিক আছে। তো এই যে বিভিন্ন ইস্যুগুলো আছে, সেই ইস্যুগুলো নিয়ে এখানে পররাষ্ট্রনীতি এবং ভারতের যে প্রতিবেশী দেশ তা আলোচনা করে। জাতিসংঘ, ইউনাইটেড নেশনস, জাতিসংঘ হচ্ছে একটা সারা পৃথিবীব্যাপী একটি সংগঠন, যারা হচ্ছে প্রত্যেকটা পৃথিবীর যতগুলো দেশ আছে তারা সদস্যপদ নেওয়া আছে। সেখানে কিছু স্থায়ী পরিষদ আছে, যেখানে স্থায়ী সদস্য, যে ভারত চেষ্টা করছে স্থায়ী সদস্যপদ লাভের। এই জাতিসংঘের বিভিন্ন যে ইউনিটগুলো আছে, বিভিন্ন তার যে শাখা প্রশাখাগুলো আছে, তাদের কাজ, তাদের বিষয় কবে তৈরি হচ্ছে, সেগুলো নিয়ে আলোচনা। জাতিসংঘের শান্তি কার্যক্রম, সারা পৃথিবী জুড়ে যাতে যুদ্ধ না হয় বা সাধারণ যে সমস্ত জায়গায় যুদ্ধ চলছে সেগুলো বিষয়ে জাতিসংঘ কি কি শান্তি পদক্ষেপ গ্রহণ করেছে, সেগুলো নিয়ে আলোচনা আছে, ঠিক আছে। পাবলিক সার্ভিস কমিশন বা রাজনৈতিক, নির্বাহী এবং আমলাতন্ত্র। পাবলিক সার্ভিস, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, অর্থাৎ যে কেন্দ্রীয় যে সংস্থা, বিভিন্ন যে অফিসাররা সারা দেশ চালায়, ঠিক আছে, যে যেমন ডিএম, এডিএম বা সচিব, বিভিন্ন দপ্তরের যে সচিব, তারা সাধারণত ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন দিয়ে হয়। পুলিশের বড় বড় যে পদগুলো হয় সেগুলো সাধারণত ইউপিএসসি দিয়ে হয়। সেই ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের মধ্যে আইএএস থাকে, আইপিএস থাকে, আইএফএস থাকে, অর্থাৎ ফরেন সার্ভিস থাকে, ঠিক আছে, ফরেস্ট সার্ভিস থাকে, রেভিনিউ সার্ভিস থাকে, ঠিক আছে। এই সমস্ত বিষয়গুলো নিয়ে পাবলিক সার্ভিস কমিশন আলোচনা আছে। রাজনৈতিক, নির্বাহী ও আমলাতন্ত্র, এই যে আমলা এরা তৈরি হয়, যে এরা রাজনীতিবিদদের সমগ্র তাদের যে দায়িত্বগুলো, তাদের সিদ্ধান্তগুলো গ্রহণ করতে সাহায্য করে। এবং এই আমলাতন্ত্র আর ব্যুরোক্রেসি একটা আলাদা তন্ত্র তৈরি হয়েছে, যে যাদের মাধ্যমে দেশ চলছে, ঠিক আছে।
এই সমগ্র বিষয় হচ্ছে BL35 লেসনে আমরা দেখতে পাবো। এই হচ্ছে তোমাদের সিলেবাস, এই হচ্ছে থিওরি সিলেবাস যেটা দিয়ে পাবলিক এক্সাম পড়তে হবে। ঠিক আছে, সিলেবাস মোটামুটি বড়, প্রায় 22টা লেসন নিয়ে পড়তে হবে। তো তোমরা যারা রাষ্ট্রবিজ্ঞান নিয়েছো তারা পড়াশোনা করো। আর যদি তোমাদের মনে হয় যে তোমাদের পড়াশোনা করতে গিয়ে তোমাদের নোটস প্রয়োজন, গাইডেন্স প্রয়োজন, তাহলে আমাদের সাথে তোমরা যোগাযোগ করতে পারো, আমরা তোমাদের সমস্ত রকমভাবে সাহায্য করব। ধন্যবাদ।